স্যার নাকি কিছু বলেছেন তোমাদেরকে, আমি একটু ডিটেলস পড়াবো। আর হচ্ছে এর সাথে যেটা থাকবে ড্রাগ ইন্টারাকশনটা তোমাদেরকে আগেই বলেছি যে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দুইটাই ইম্পর্টেন্ট, আজকে টপিক দুইটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন আমরা ওষুধ দেই হচ্ছে ভালো ট্রিটমেন্টের জন্য, কিন্তু ওষুধ দেওয়ার সাথে সাথে দেখা যায় ওষুধগুলো অনেক ধরনের খারাপ ইফেক্ট হতে থাকে, এটাই হচ্ছে অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন। তো এই জিনিসগুলো তোমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে। যে ছবিটা দেখা যাচ্ছে, দেখো বাচ্চাটার হাত পা নাই, এই কন্ডিশনটার কি নাম কেউ বলতে পারবা? অ্যানাটমিতে পড়ে থাকতে পারো। আচ্ছা, এই কন্ডিশনটার নাম হচ্ছে ফোকোমেলিয়া। ফোকোমেলিয়া এটা হচ্ছে একটা ওষুধের জন্য হয়েছে। ওষুধটা কে খেয়েছিল? মা খেয়েছিল। হ্যাঁ, যখন প্রেগনেন্ট অবস্থায় মা এই ওষুধটা খেয়েছিল তখন এরপরে বেবিটার এরকম বার্থ হলো। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারের সময়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বা আগের দিকে থ্যালিডোমাইড নামে একটা ওষুধ আবিষ্কার হয়েছিল। থ্যালিডোমাইড ওটা হচ্ছে প্রেগনেন্সিতে যে মর্নিং সিকনেস হয়, মানে হচ্ছে ভমিটিং হয় প্রেগনেন্সিতে, জানো তোমরা যে ফার্স্ট 3 মান্থসে অনেক বেশি ভমিটিং হয়। তো ওই ভমিটিং এর জন্য অনেক বেশি, এটা আসলে অনেক বেশি ভমিটিং, এই কারণে একটা ওইটা কমানোর জন্য একটা ওষুধ যেটা হয়েছিল ইনভেনশন, সেই ওষুধটার নাম হচ্ছে থ্যালিডোমাইড। তো থ্যালিডোমাইডটা তখন আমেরিকা ইউএসএ তে অনেক বেশি হচ্ছে, ইউএসএ ইউকে তে হচ্ছে অনেক বেশি মানে সবাই খেত, সবাই কিনতো। তো দেখা গেল যে এরপরে যারা যারা ওই ওষুধটা খেয়েছিল তাদের সবারই বেবিদের এরকম কনজেনিটাল ম্যালফরমেশন হচ্ছে, কারো হাত পা নেই। তো এই জিনিসটা আসলে কতটুকু খারাপ, চিন্তা করে দেখো, একটা বেবির পুরো লাইফ নষ্ট, তাই না? পুরো লাইফ নষ্ট। তো এরপর অনেকদিন পরে সেটা ইয়ে হলো যে আহ দেখা গেল যে ওই ওষুধটা থেকেই হয়েছে। সবাই ভেবেছিল ওষুধটা খুব সেফ, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ওষুধটা সেফ না, ওষুধটা বাচ্চাদের ম্যালফরমেশন করে। তো তারপরে ওষুধটা ব্যান করা হয়। কিন্তু এর আগে তো যা হওয়ার হয়ে গেল, প্রায় 50,000-এর মতো মোস্ট প্রবাবলি এরকম বেবি বার্থ হয়েছিল, 50,000। আচ্ছা, পোকোমেলিয়া তাহলে ওষুধ কত ডেঞ্জারাস এটা এখান থেকেই বোঝা যাচ্ছে। আরেকটা ছবি দেখো, এটা আর এটা সেম পেশেন্ট। কিসের পেশেন্ট? এটা হচ্ছে একটা সিনড্রোম আছে, এটার নাম হলো স্টিভেন জনসন সিনড্রোম। তোমরা আস্তে আস্তে পড়বা স্টিভেন জনসন সিনড্রোম। এটা কি? এটা হচ্ছে যে খুব কমনলি মুড়ি মুড়কির মতো খাওয়া হয়, কারো ডায়রিয়া হলে সবাই কি খায়? সিপ্রোসিন খায়। তোমরা এটা খেয়াল করে থাকবা। যদি ইয়েতে যায়, তোমার ফার্মেসিতে যায়, ফার্মেসি ওলাকে যখন বলবে যে ডায়রিয়া হচ্ছে, রোগীকে কি দিয়ে দিবে? সিপ্রোসিন। এটা একটা অ্যান্টিবায়োটিক, সিপ্রোফ্লক্সাসিন এটার নাম। সিপ্রোসিন অ্যান্টিবায়োটিকটা কারো কারো হাইপার সেন্সিটিভিটি করে, অনেকেরই থাকে হাইপার সেন্সিটিভিটি। তো যাদের হাইপার সেন্সিটিভিটি থাকে ওই সিপ্রোসিনের প্রতি, মানে যাদের হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন হয়, ওদের ক্ষেত্রে এই সিনড্রোমটা হয়, এবং এই সিনড্রোমটা খুবই ডেঞ্জারাস, অনেক বেশি হাই লাইফ রিস্ক থাকে। হ্যাঁ, ওদের পুরা শরীরে এরকম ব্লিস্টার হয়ে পোড়া মানুষের মতো, পোড়া রোগীর মতো যেরকম ওরকম হয়ে যায়। এবং এটা থেকে সার্ভাইভ করানো আসলে খুব টাফ, যদি ফার্স্টে ডায়াগনোসিস না হয়। তাহলে তাহলে বুঝে যাচ্ছে যে দেখো এই ছবিগুলো থেকে যে ওষুধ জিনিসটা অনেক ভালো কাজে দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, কারণ এগুলো তোমাদেরই ডায়াগনোসিস করতে হবে, তোমাদেরই ট্রিট করতে হবে। কারণ এখন দেখো ডাক্তার মাইর খাচ্ছে, কেন খাচ্ছে? অনেকে হয়তো জানেই না যে এই যে সিনড্রোম গুলা হয়। হ্যাঁ, হয়তো অনেকের খেয়ালই, মানে হয়তো সে ওই যে ওইভাবে খেয়াল করেন, এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। যেমন বাংলাদেশে কিছুদিন আগে হচ্ছে একটা বাচ্চা মারা গেছে এরকম স্টিভেন জনসন সিনড্রোম নিয়ে। বাচ্চা না, একটা মহিলা, কি হয়েছে, সে মহিলা হচ্ছে এরকম ডায়রিয়া হয়েছে, সে তাকে সিপ্রোফ্লক্সাসিন প্রেসক্রাইব করা হয়েছে। তারপর সেই সিপ্রোফ্লক্সাসিন 5 ডোজ খাওয়ার পরে তার শরীরে কি হলো, র্যাশ হওয়া শুরু করলো, অল্প অল্প হালকা হালকা লাল লাল র্যাশ। তো এর পরের দিন তার বাবা ডাক্তারের কাছে গেলেন যে এরকম আমার মেয়ের শরীরে যে ডাক্তার দিয়েছে তার কাছেই গেলেন, এরকম হালকা হালকা র্যাশ হচ্ছে, কি করব? ডক্টর বললেন না, এটা তো এমনিতেও হতে পারে, হয়তো বা আপনি আর একটু দেখেন। আচ্ছা, সে সিপ্রোসিন খাওয়া, কিন্তু সিপ্রোফ্লক্সাসিন যদি তখনই খাওয়া বন্ধ করতো তাহলে কি হতো? সেটা আর বাড়তো না, কিন্তু সে খাওয়া চালিয়ে গেল। আলটিমেটলি তার শরীর এভাবে একদম এরকম ব্লিস্টার হয়ে, তারপর হচ্ছে এরকম জাস্ট বার্নের পেশেন্ট যেরকম ওরকম হয়ে পেশেন্ট আলটিমেটলি সার্ভাইভ করানো যায়নি। কারণ এই ব্লিস্টার গুলো শুধু শরীরের বাইরে না, এগুলো শরীরের ভিতরেও হয়, মুখের ভিতরে হবে, লাংস এর, তারপর ল্যারিংস এর ভিতর হবে, ফ্যারিংস এর ভিতর হবে, মানুষ নিঃশ্বাস নিতে পারে না, আলটিমেটলি এই অবস্থা হয়ে পেশেন্ট মারা যায়। তো পেশেন্টটা যদি তখনই বন্ধ করে দিত, পেশেন্টের সার্ভাইভালের চান্স ছিল তখন। প্রথম দিকেই যখন একটা দুইটা র্যাশ হওয়া শুরু হয়েছিল তখন যদি বন্ধ করে দিত, দেখা যেত তার আর সমস্যা হতো না, কিছু ওষুধে খেয়ে হয়তো ভালো হয়ে যেত। কিন্তু এটা টোটালি নেগলিজেন্সের জন্য হয়েছে। এরকম একটা বেবিও মারা গেছে পেনিসিলিন টাইপের ওষুধ, আর এটা খেয়ে কিছুদিন আগে, ওটাও তোমরা পেপারে পড়েছো, নামটা আমার ঠিক মনে পড়ছে না। ওটাতেও তার প্রথম ডোজে হাইপার সেন্সিটিভিটি হয়েছিল, মারা গেছে, পেশেন্টটাকে বাঁচানো যায়নি। তাহলে এডিআর অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট। রেসপন্স টু এ ড্রাগ, এটা হচ্ছে এটা ডেফিনেশনটা খুব ভালো করে মুখস্থ করবা।
Response to a drug which is noxious and unintended and which occurs at doses normally used in men for prophylaxis, diagnosis or therapy of disease or for the modification of physiological function. মানে হচ্ছে একটা ডোজে আমরা ইউজ করছি ওষুধটাকে কেন? ফর দ্য পারপাস অফ প্রোফাইলাক্সিস, ডায়াগনোসিস ও থেরাপি। থেরাপির জন্য আমরা অথবা প্রিভেনশনের জন্য অথবা ডায়াগনোসিসের জন্য আমরা ওষুধটা ইউজ করছি, কিন্তু ওষুধটা থেকে কি হচ্ছে, নক্সিয়াস এন্ড আনইনটেন্ডেড একটা রেসপন্স পাওয়া যাচ্ছে, মানে খুব খারাপ একটা রেসপন্স। এটাই হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। আচ্ছা, এখন অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট এটা হচ্ছে আরেকটা, এডি একটা জিনিস আর হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন আরেকটা জিনিস। an untoward occurrence that may present during medical treatment, মানে এটা হচ্ছে হয়তোবা ওষুধটা থেকেও নাও হতে পারে। অ্যাডভার্স ড্রাগ ইভেন্টটা হয়তো তার ক্লিনিক্যাল কোর্সে তার সে হসপিটালে ভর্তি ছিল সেই সময় যে কোনো একটা ধরনের আনটওয়ার্ড অকারেন্স হলো, যে কোনো একটা মানে কোনো একটা অকারেন্স হলো যেটা হচ্ছে ওষুধের জন্য না, সরাসরি ওষুধের সাথে রিলেটেড না, সেটা হচ্ছে অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট। আচ্ছা, ক্লাসিফিকেশন দেখো, এটা স্যার অলরেডি বলেছেন তোমাদেরকে, স্যার আমাদেরকে আমাকে যতটুকু বললেন, নাকি এমবিবিএস এ বলেছেন? তোমাদেরকে কি বলেছেন? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি তাড়াতাড়ি যাচ্ছি, এটা কারণ ড্রাগ রিঅ্যাকশন ইন্টারঅ্যাকশনটা পড়াতে হবে। অগমেন্টেড ডিজায়ার, কন্টিনিউয়াস ডিলেড এন্ডিং অফ ইউজ এন্ড ফেলিউর অফ এফিকাসি। তাহলে অগমেন্টেডটা কি দেখো, টাইপ এ, এটা হচ্ছে প্রেডিক্টেবল, মানে এটা আগে থেকে প্রেডিক্ট করা যায়। এটা বইপত্রে দেখবা যে ওষুধের অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট লেখা থাকে, একটা ওষুধ সেটা অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট। এই জিনিসগুলো কি, এগুলো অনেক দিনের রিসার্চ থেকে বা অনেকদিন পেশেন্ট ইউজেস থেকে এগুলো বের হয়ে আসছে, তাহলে এটা প্রেডিক্ট করা যায়, এগুলো বইপত্রে লেখা আছে। আর একটা হচ্ছে নন প্রেডিক্টেবল, এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন অথবা পেশেন্টের জেনেটিক মেকআপ অনুযায়ী ডিপেন্ড করবে। এই যে একটু আগেই বললাম যে হাইপার সেন্সিটিভিটি, এটা হচ্ছে নন প্রেডিক্টেবল, এটা প্রেডিক্ট করা যায় না কোন পেশেন্টের হাইপার সেন্সিটিভিটি আছে কোন পেশেন্টের নেই, এটা আগে থেকে আমরা বলতে পারি না। আচ্ছা, এটা হচ্ছে নন প্রেডিক্টেবল টাইপ বি, এটাকে বলা হয় ডিজায়ার। আচ্ছা, অগমেন্টেড যেটা দেখো এখানে ডিটেইলস লেখা আছে, ডিউ টু এক্সেস অফ নরমাল প্রেডিক্টেবল ডোজ রিলেটেড ফার্মাকোডাইনামিক ইফেক্ট। যেমন কমনলি বলা হয় ইনসুলিন, ইনসুলিন এই যে দেখো এক্সাম্পলটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া করে। ইনসুলিন আমরা জানি কি করে, ডায়াবেটিক পেশেন্টের ব্লাড সুগার কমাবে, কিন্তু যখনই এক্সেস অফ নরমাল প্রেডিক্টেবল, আমরা জানি এটা প্রেডিক্টেবল যে ব্লাড সুগার কমাবে, ডোজ রিলেটেড মানে আমরা ডোজ দিচ্ছি, ডোজ বাড়ালে দেখা যাবে সুগারটা আরো বেশি কমাচ্ছে, তাহলে এটাই ফার্মাকোডাইনামিক, মানে ফার্মাকোডাইনামিক ইফেক্ট, এটা এই কাজটাই করছে ইনসুলিন। তাহলে ডিউ টু এক্সেস অফ নরমাল প্রেডিক্টেবল ডোজ রিলেটেড ফার্মাকোডাইনামিক, প্রতিটা কথা এখানে ইম্পর্টেন্ট। ফার্মাকোডাইনামিক ইফেক্টস এর জন্য যে ইফেক্টটা হচ্ছে সেটাই হচ্ছে অগমেন্টেড। আচ্ছা, এবং এটাই হচ্ছে সবচাইতে কমন অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন, ম্যাম এবং এটা বুঝি নেই। এবং প্রিভেন্টেবল, মোস্টলি রিভার্সিবল। ম্যাম বুঝি নেই। হ্যাঁ বলো। ম্যাম বুঝি নেই ফার্স্ট লাইনটা। আচ্ছা, ফার্স্ট লাইনটা দেখো, এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইনসুলিন কি করে হাইপোগ্লাইসেমিয়া করে। হাইপোগ্লাইসেমিয়া মানে কি, ব্লাড সুগার কমিয়ে দিবে, তাই না? ইনসুলিনটা আমরা ইউজ করছি কেন, ডায়াবেটিক পেশেন্টের জন্য, ব্লাড সুগার কমানোর জন্য, যাদের ডায়াবেটিক পেশেন্টের ব্লাড সুগার বেশি থাকে তাদের ব্লাড সুগার কমানোর জন্য। কিন্তু দেখা যাচ্ছে ইনসুলিনটা অনেক সময় দিলে কি করে ফেলে, ওইসব পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া করে ফেলে। হাইপোগ্লাইসেমিয়া মানে ব্লাড সুগার তো কমিয়ে নর্মাল করবে, নর্মাল করার জন্য আমরা দিচ্ছি, হাইপো করে দেওয়ার জন্য আমরা দিচ্ছি না, মানে নর্মাল লেভেল থেকে কমানোর জন্য আমরা দিচ্ছি না। কিন্তু দেখা যায় অনেক সময় ডায়াবেটিক পেশেন্টের কি হয়, হাইপোগ্লাইসেমিয়া মানে নর্মাল লেভেল থেকে আরো কমে যায়, এটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এটা আমরা চাই না, কারণ হাইপোগ্লাইসেমিয়া হলে কি হয়, ব্রেন ড্যামেজ হয়ে যায় বা বিভিন্ন ধরনের অর্গান ড্যামেজ হয়ে যায়, পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায়। হ্যাঁ, তো এই অ্যাডভার্স ইফেক্ট আমরা চাই না। কিন্তু ইনসুলিনের অ্যাকচুয়ালি ফাংশনটা কি, এটা প্রেডিক্ট করা যায়, দেখো প্রেডিক্টেবল যে ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া করবে। তারপর হচ্ছে এটা নর্মাল, এক্সেস অফ নর্মাল, মানে নর্মালাইজ করতে চাচ্ছি আমরা কিন্তু এক্সেস হয়ে যাচ্ছে নর্মাল থেকে, মানে আরো বেশি কমে যাচ্ছে নর্মাল থেকে। ডোজ রিলেটেড, ইনসুলিনের ডোজ যত বাড়াবো দেখা যাবে যে সে তত বেশি হাইপোগ্লাইসেমিয়া করবে। তাহলে এটা ডোজ রিলেটেড ফার্মাকোডাইনামিক ইফেক্ট। ফার্মাকোডাইনামিক মানে কি, ইনসুলিনটা যে মেকানিজমটা কাজ করছে, ইনসুলিনটা গ্লুকোজ কমাচ্ছে, এটাই মানে হচ্ছে ফার্মাকোডাইনামিক ইফেক্ট। ইনসুলিনের ইফেক্ট অন বডি, ইফেক্ট অফ ড্রাগ অন দা বডি, এটা কি ফার্মাকোডাইনামিক ইফেক্ট, তোমাদেরকে এটা পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিউ টু এক্সেস অফ নরমাল প্রেডিক্টেবল ডোজ রিলেটেড ফার্মাকোডাইনামিক ইফেক্ট। এরপর আসছে দেখো ডিজায়ার, have no direct relation to the dose of the drug or the pharmacological mechanism of the drug action, মানে কি, এটার ডোজের সাথেও কোনো রিলেশন নাই, ফার্মাকোলজিক্যাল মেকানিজম মানে সে যা যেই মেকানিজমে কাজ করছে ফার্মাকোডাইনামিক, এগুলোর সাথে কোনো রিলেশন নাই এটা ডিজায়ার। একদমই বিজায়ার, বিজায়ার কথাটা মানে জানো তোমরা যে এটা আনপ্রেডিক্টেবল। এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল, একদম উল্টাপাল্টা ইরাডিক একটা ইফেক্ট হবে। এটা কেন হয়, দুইটা কারণ, একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন, যে কারো অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি থাকতে পারে। তোমরা জানো যে অনেকের বেগুন খেলে অ্যালার্জি হয়, অনেকের ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, তাই না? তেমনি ভাবে ওষুধেরও এক একজনের এক এক ধরনের হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি থাকে।
আচ্ছা, আরেকটা দেখো জেনেটিক প্রিডিসপোজিশন, ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন বলা হয় এটাকে। কারো কারো জেনেটিক মেকআপটাই এরকম, আমরা সবার জেনেটিক মেকআপ কিন্তু ডিটেক্ট করতে পারি না, বিশেষ করে বাংলাদেশে তো কারোরই জেনেটিক মেকআপ মানে জেনেটিক যে ইয়েটা স্ট্রাকচারটা সেটা ডিটেক্ট করা যায় না। তো কিছু কিছু পেশেন্টের জেনেটিক ওইরকমই মেকআপ থাকে যে এক একজনের হয়তো কোনো এনজাইম ডেফিসিয়েন্সি আছে, একজনের কোনো হয়তো বা এনজাইমটা এক্সেস আছে, হ্যাঁ, এরকম থাকতেই পারে, এটা আমরা জানি না। তো এই জিনিসগুলোর জন্য কি হয়, ডিজায়ার ড্রাগ রিঅ্যাকশনটা হয়। ক্রনিক ক্রনিক কখন হবে, যখন আমরা অনেক দিন ধরে একটা ওষুধ ইউজ করতে থাকবো, সেই ওষুধটা তখন দেখা যাবে ওই ক্রনিক অ্যাডভার্স ইফেক্ট গুলো করবে। যেমন অনেকদিন ধরে যদি আমরা অ্যানালজেসিক, যেমন অ্যাসপিরিন, অ্যাসপিরিন একটা পেইন রিলিফ করে, তাই না? অ্যাসপিরিন অনেক ভালো পেইন রিলিফ করে। এনএসএআইডস মানে হচ্ছে অ্যানালজেসিক যেগুলো আমরা ইউজ করি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, ইনফ্ল্যামেশন কমাবে, পেইন কমাবে। তো অ্যানালজেসিক যখন অনেক দিন ধরে অ্যাসপিরিন ইউজ করতে থাকবো, ওইসব পেশেন্টের কি করে, সেটা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস মানে কিডনি ড্যামেজ করে দেয়, হ্যাঁ, প্যাপিলারি স্ক্লেরোসিস, নেক্রোসিস এগুলো করতে পারে। তার মানে অনেক দিন ধরে যদি আমরা অ্যানালজেসিক ইউজ করি তাহলে সেইটা ওই পেশেন্টের ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস মানে কিডনি ফেলিওর বা কিডনি ডিসফাংশন করতে পারে। আচ্ছা, তাহলে এটা লং টার্ম এক্সপোজার থেকে হয়। তারপর ডিলেড, ডিলেড দেখো ডিলেড ইফেক্টটা কি, যেমন উপরে দেখা লিখাই আছে দেখো, টেরাটোজেনেসিস থ্যালিডোমাইড। প্রথমে মায়ের কোনো ইফেক্ট পাওয়া গেল না, তাই না? কিন্তু দেখা গেল বেবি হওয়ার পরে 9-10 মাস পরে ডিলেইড একটা ইফেক্ট পাওয়া গেল কার উপর, বেবির উপর, তাই না? বেবির উপর ফোকোমেলিয়া মানে হচ্ছে তার বেবির উপর ইফেক্টটা পাওয়া গেল, এটা হচ্ছে ডিলেইড ইফেক্ট। আরেকটা দেখো মিউটাজেনেসিস অর কার্সিনোজেনেসিস, মানে কিছু কিছু ওষুধ অনেকদিন ধরে ইউজ করলে দেখা যায় সেটা মিউটেশন করে। মিউটেশন তো তোমরা করেছো, পড়ে আসছো, তাই না, বায়োকেমিস্ট্রিতে? মিউটেশন করে ফেলে মানে জেনেটিক মিউটেশন করে ফেলে, অথবা জিনকে চেঞ্জ করে ফেলে, ওইগুলার কারণে দেখা যায় যে ক্যান্সার ডেভেলপ করতে পারে, হ্যাঁ, শরীরে ক্যান্সার ডেভেলপ করতে পারে। এগুলো কিছু কিছু ওষুধ করে অনেকদিন ধরে যখন ইউজ করবে তখন দেখা যায় প্রথম দিকে এটার ম্যানিফেস্টেশন আসে না, পরে দেখা যায় এটা আস্তে আস্তে জেনেটিক মেকআপ চেঞ্জ করে ফেলে বা ইয়ে চেঞ্জ করে, তখন এটা ক্যান্সার করে ফেলতে পারে। এটা হচ্ছে ডিলেইড ইফেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে এন্ড অফ ইউজ। কিছু কিছু ওষুধ অনেকদিন ধরে ইউজ করছো, দেখা যাবে হঠাৎ করে যদি বন্ধ করে দাও তাহলে দেখা যায় যে দেখো এখানে আসছে উইথড্রয়াল সিমটম, উইথড্রয়াল সিনড্রোম বলি আমরা, অথবা রিবাউন্ড ফেনোমেনন। রিবাউন্ড মানে কি, যেটার জন্য আমরা বন্ধ করে রাখছিলাম সাপ্রেস, আবার যদি হঠাৎ মানে যেটার জন্য ওষুধটা দিচ্ছিলাম, ওষুধটা বন্ধ করলে সেই জিনিসটা আবার রিবাউন্ড হয়ে ফিরে আসে, মানে সেই জিনিসটা আবার আরো বেশি বেড়ে যায়। যেমন এখানে লেখা আছে দেখো, sudden withdrawal of long-term therapy with beta blocker can induce rebound tachycardia and hypertension. একটা হাইপারটেনসিভ পেশেন্ট, হাইপারটেনসিভ মানে কি প্রেশার যাদের অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিতে পারি বিটা ব্লকার দিয়ে। বিটা ব্লকার একটা ওষুধ আছে, সেই ওষুধটা দিয়ে। বিটা ব্লকার একটা গ্রুপ অফ ওষুধ, যেমন প্রোপানল, হ্যাঁ, প্রোপানল একটা বিটা ব্লকার। তোমাদেরকে যখন অটোনমিক পড়াবো ওখানে পড়তে, ওখানে দেখাবো। তো ওই বিটা ব্লকার যখন আমরা অনেকদিন ধরে ইউজ করি, তোমরা জানো যে হাইপারটেনশনের পেশেন্ট অনেকদিন ধরে ওষুধ খায়, তাই না, অনেক দিন ধরে ওষুধ খেতে হয় তাদের। তো সেটা যদি হঠাৎ করে সে বন্ধ করে দেয়, দেখা যায় যে তার প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়, একদম 180 200 এরকম হয়ে যেতে পারে। এটাই হচ্ছে রিবাউন্ড হাইপারটেনশন। হ্যাঁ, রিবাউন্ড হাইপারটেনশন বলা হয় এটাকে। তাহলে হঠাৎ করে বন্ধ করলে যেই অ্যাডভার্স ইফেক্টটা দেখা যায় এটাকে বলা হয় টাইপ ই, উইথড্রয়াল সিমটম, মানে উইথড্র করে ফেললে উইথড্রয়াল সিনড্রোম দেখা যায়। আবার রিবাউন্ড ফেনোমেনন হচ্ছে রিবাউন্ড রিবাউন্ড আরেকটা মানে আবার ফিরে আসে ওষুধটা। আচ্ছা, তারপর দেখো প্রিভেন্ট, আচ্ছা, এফটা হচ্ছে ফেলিউর। ফেলিউর মানে তো বুঝতেই পারছো যে ফেলিউর, ওষুধটা হচ্ছে যে ট্রিটমেন্ট ফেলিউর হয়েছে, এটা হচ্ছে টাইপ এফ। আচ্ছা, প্রিভেনশন অফ অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগ কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আহ এটা আমি আজকে যাব কিনা, এটা তোমাদের হয়তো পরীক্ষায় জিজ্ঞেস নাও করতে পারে। আচ্ছা, আমি বলে দেই, কিন্তু এটা তোমাদের প্র্যাকটিক্যাল একটা জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যাভয়েড ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ড্রাগ, প্রথমেই যে কোনো ধরনের ডায়াগনোসিস ছাড়া উল্টাপাল্টা অসুখে উল্টাপাল্টা ওষুধ ইউজ করা যাবে না, মানে কোনো একটা ডিজিজের জন্য আরেকটা ডিজিজ আর ওষুধ ইউজ করা যাবে না। অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ডোজটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, যে পেশেন্টকে যে ডোজটাতে দিচ্ছি আমরা ওষুধটা, সেই ডোজটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে পেশেন্টের জন্য। ডোজেস ফর্মুলেশন, যেটা পড়েছি ট্যাবলেট দিবা না সিরাপ দিবা, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। কত দিনের জন্য দিচ্ছ সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। কোন রুটে দিচ্ছ সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। কত ইন্টারভেলে দিচ্ছ, যে 8 ঘন্টা পর দিচ্ছ না 6 ঘন্টা পর দিচ্ছ না 3 ঘন্টা পর দিচ্ছ, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। টেকনিক কিভাবে দিচ্ছ সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তাহলে এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে, মানে এগুলো যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি মেনটেন করতে পারি, তাহলে ড্রাগ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনটা অ্যাভয়েড করা যায়। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, পেশেন্টের হিস্ট্রি নিবা সবসময়, যে এই ওষুধটা দেওয়ার আগে এই ওষুধটাকে আপনি আগে খেয়েছিলেন কখনো, বা আপনার এই ওষুধটা খাওয়ার পরে কোনোদিন কোনো ধরনের অসুবিধা হয়েছিল কিনা, অ্যালার্জিক হিস্ট্রি যেটা, হ্যাঁ, এটা নিলে আমরা সেটা অ্যাভয়েড করতে পারবো। হাইপার সেন্সিটিভিটি যেটা, সেটা আমরা অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, অলওয়েজ সাসপেক্ট এডিআর when new symptoms arises after initiation of treatment.
কোনো একটা ওষুধ দিলা, ওষুধটার তুমি বইপত্রে পড়ো নাই যে এরকম একটা অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, কিন্তু দেখা গেল যে পেশেন্টটার ওষুধটা খাওয়া শুরু করার পর থেকে ওরকম একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, তাহলে এটা সাসপেক্ট করতে হবে যে এটা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। আচ্ছা, রিপোর্টিং জিনিসটা কি? রিপোর্টিং জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে রিপোর্টিংটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আর বাংলাদেশে তুমি শুনবাই না রিপোর্টিং এর কথা। হ্যাঁ, তো রিপোর্টিং জিনিসটা আসলে কি, কেন ইম্পর্টেন্ট? দেখো, এটা হচ্ছে রিপোর্টিং ফর্ম, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন রিপোর্টিং ফর্ম। এটা হচ্ছে ডিজিডিএ, যেটা বাংলাদেশের ওয়েবসাইট, মানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে ওয়েবসাইটটা, ওদের ওয়েবসাইটে এটা পাওয়া যায়। একজন ডক্টর হিসেবে উচিত যে কোনো ধরনের অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন যদি সাসপেক্ট করে এই ফর্মটা ফিল আপ করে পাঠানো। আচ্ছা, কেন কোন জিনিসগুলো পাঠাবা আগে সেটা দেখো। অ্যাপারেন্ট এরিয়াস প্রিভিয়াসলি আননোন টু দ্য রিপোর্টার্স, মানে হচ্ছে কোনো একটা ড্রাগ রিঅ্যাকশন আগে তোমরা দেখো নাই কখনো, হ্যাঁ, বইপত্রে পড়ো নাই, এরকম একটা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। সিরিয়াস অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, অনেক বেশি সিরিয়াস, লাইফ রিস্ক, একটা পেশেন্ট মারাই গেল অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনটা হয়ে, সেই ধরনের সিরিয়াস অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। যে কোনো ধরনের কোন একটা নতুন ড্রাগ বাজারে আসলো, নতুন ওষুধ সম্পর্কে তোমরা জানো একটা ওষুধ বাজারে আসতে 30 বছর পর্যন্ত টাইম লাগে। 30 বছর রিসার্চের পরে একটা ওষুধ বাজারে আসে, হ্যাঁ। তো সেই ওষুধটা বাজারে যখন আসে দেখা যায়, তারপরেও দেখা যায় কতগুলো নতুন, কারণ ওই যে পেশেন্টের জেনেটিক মেকআপ আমরা জানি না, তাই না? কোনো পেশেন্ট হাইপার সেন্সিটিভ কিনা সেগুলো জানি না, তো নতুন নতুন দেখা যায় ড্রাগ রিঅ্যাকশন দেখা যায়, তাহলে কোনো একটা নতুন ড্রাগের যে কোনো সাসপেক্টেড ড্রাগ রিঅ্যাকশন আমরা রিপোর্ট করবো। কেস অফ সাসপেক্টেড ডিপেন্ডেন্স, যে কোনো ধরনের ডিপেন্ডেন্স, ড্রাগ ডিপেন্ডেন্সের কেসগুলো আমরা রিপোর্ট করবো। কিভাবে রিপোর্ট করতে হয় দেখো, ওটা ফর্মটা ফিল আপ করে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, তাহলেই সেটা রিপোর্টিং হয়ে যাবে। এখন রিপোর্টিংটা কেন ইম্পর্টেন্ট? কারণ যেটা বললাম যে দেখা যায় যে একটা টিপ অফ আইসবার্গ বলি আমরা, টিপ অফ আইসবার্গ, জানো যে আইসবার্গের টিপটা একটা ছোট অংশ দেখা যায় আর বেশিরভাগ অংশ কি নিচে থাকে। বলা হয়ে থাকে যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন জিনিসটা এমন, আমাদের বইপত্রে যা কিছু আসে বা রিসার্চ থেকে যা কিছু আসে সবগুলোই হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। বেশিরভাগ ড্রাগ রিঅ্যাকশন আমরা জানি না এখন পর্যন্ত, হ্যাঁ। পেশেন্টের বিভিন্ন ধরনের জেনেটিক কনসিকুয়েন্সের কারণে দেখা যায় যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন এক এক রকম, নতুন নতুন অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন দেখা যায়। তো আমরা যদি এই জিনিসগুলো, নতুন কিছু জিনিস বা কিছু সাসপেক্টেড জিনিসগুলো আমরা রিপোর্টিং করি, দেখা যায় ওগুলা এক জায়গা থেকে ডিসিমিনেট হয়, মানে ওরা এগুলো জমা করবে, যে ডিজিডিএতে যে তুমি পাঠাচ্ছ ওরা এগুলো ফেলে দিবে না, ওরা এগুলো জমা করবে, জমা করে কোথায় পাঠাবে, যেগুলো হচ্ছে সেন্ট্রালি, মানে পুরো ওয়ার্ল্ডের যারা মনিটরিং করে, ওয়ার্ল্ডের ড্রাগ রিঅ্যাকশন গুলো মনিটরিং করে, ওদের কাছে একসাথে পাঠানো হয় কম্পাইল করে বিভিন্ন দেশ থেকে। তো ওরা তখন কি করে যে প্রতিটা দেশের ডাক্তারদের কাছে আবার সেটা কি করে, নলেজ, এই যে এই ওষুধটার এই নতুন একটা অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন হয়েছে, সো আপনারা এটা দেওয়ার আগে এই জিনিসটার ব্যাপারে কেয়ারফুল থাকবেন, এই অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনটার ব্যাপারে, তাহলে একটা পেশেন্টের লাইফ আমরা সেভ করতে পারবো, হয়তো বা সেই অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনটা পেশেন্টের লাইফ রিস্ক বাড়িয়ে দেয়, হ্যাঁ। তাহলে এই জিনিসটা সেই জন্যই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আসো ড্রাগ ইন্টারাকশন। এই ফেনোমেনন, এটা খুব মনোযোগ দিয়ে শুনবা, আমি জানি না এটা কভার করতে পারবো কিনা, একটু বড়। which occurs when the effect of, আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনো। প্রায়র অর কনকারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যানাদার ড্রাগ, মানে একটা ড্রাগের ইফেক্ট কে আরেকটা ড্রাগ ইনফ্লুয়েন্স করবে। আইদার ওই ড্রাগটা, মানে যখন দুইটা ড্রাগ একসাথে দেওয়া হবে, অথবা আগে দেওয়া হয়েছিল এখনো চলছে, হ্যাঁ, অথবা একসাথে এখন দিচ্ছি আমরা, তাহলে একটা ওষুধ আরেকটা ওষুধের ইফেক্ট কে ইনফ্লুয়েন্স করবে, এটাই হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। এটা হার্মফুলও হতে পারে, বেনিফিশিয়ালও হতে পারে। আচ্ছা, তাহলে দেখো, ব্রডলি আমরা ড্রাগ ইন্টারাকশনটাকে ভাগ করি দুইটা ভাগে। তোমরা জানো ফার্মাকোডাইনামিক আর হচ্ছে ফার্মাকোকাইনেটিক, তাই না? ফার্মাকোকাইনেটিক লেভেল আর ফার্মাকোডাইনামিক লেভেল। তো ফার্মাকোকাইনেটিক লেভেলে যখন অ্যাবজর্পশন লেভেলে কিছু ড্রাগ ইন্টারাকশন হতে পারে, ডিস্ট্রিবিউশন লেভেলে ডিস্ট্রিবিউশনের সময়, ড্রাগের ডিস্ট্রিবিউশনের সময় কিছু ড্রাগের সাথে ইন্টারাকশন হতে পারে, মেটাবলিজমের সময় হতে পারে, এক্সক্রিশনের সময় হতে পারে, হ্যাঁ। এগুলাই হচ্ছে ফার্মাকোকাইনেটিক লেভেলে ড্রাগ ইন্টারাকশন। আরেকটা দেখো ফার্মাকোডাইনামিক লেভেলে, মানে যখন সেটা কাজ করতে যাবে রিসেপ্টর সাইট অথবা টিস্যু লেভেলে, সেটা হচ্ছে ফার্মাকোডাইনামিক লেভেলে ড্রাগ ইন্টারাকশন। আচ্ছা, তাহলে এখন আসো দেখো ড্রাগ অ্যাবজর্পশনের সময় কি কি ইন্টারাকশন হতে পারে। একটা হচ্ছে কেমিক্যাল ইন্টারাকশন, তোমাদের এটা এক্সাম্পলটা আমি আগেই দেখিয়েছি, তাই না? অ্যাবজর্পশনে অ্যান্টাসিড আর টেট্রাসাইক্লিন যখন আমরা দিচ্ছি, তখন কি হচ্ছে, অ্যান্টাসিডের মধ্যে কোনো একটা কম্পোনেন্ট কি করে টেট্রাসাইক্লিনকে চিলেট করে ফেলে। চিলেট করলে সেটা কি হয়, টেট্রাসাইক্লিনটা অ্যাবজর্পশনটা কমে যায় বা অ্যাভেলেবিলিটিটা কমে যায়। এটাই হচ্ছে কেমিক্যাল ইন্টারাকশন, মানে এটা হচ্ছে কেমিক্যালি চিলেশন, যেটা হচ্ছে চিলেশনটা কি, এটা একটা কেমিক্যাল প্রসেস, হ্যাঁ, এটা হচ্ছে কেমিক্যাল ইন্টারাকশন। আচ্ছা, তারপর দেখো অল্টারিং দ্য গ্যাস্ট্রিক মোটিলিটি, এটাও কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। মেটোক্লোপ্রামাইড, ডমপেরিডন, এগুলা কি করে, গ্যাস্ট্রিক মোটিলিটিটা বাড়িয়ে দিচ্ছে, তাই না? তোমাদেরকে এটা আগেও পড়িয়েছি, মেটোক্লোপ্রামাইড একটা চার্ট দেখিয়েছিলাম, যেটা গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়িয়ে দিচ্ছে মেটোক্লোপ্রামাইড ওষুধটা। তেমনি ভাবে ডমপেরিডনও এমন একটা ওষুধ যেটা বাড়িয়ে দেয়।
তো গ্যাস্ট্রিক মোটিলিটি যখন বাড়িয়ে দিবে সেটা ইন্টেস্টাইনে তাড়াতাড়ি যাবে, অ্যাবজর্পশন ভালো হবে। আবার যেসব ওষুধ ইন্টেস্টাইনাল মোটিলিটি বাড়িয়ে দিবে সেগুলো কি করবে, ওষুধটাকে তাড়াতাড়ি বের করে দিবে শরীর থেকে, স্টুলের সাথে পাস হয়ে যাবে, তাই না? অ্যাবজর্পশনটা কম হয়ে যাবে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন লেভেলে কি কি হতে পারে তোমাদেরকে আগেই বলেছি, ডিস্ট্রিবিউশনের সময় তোমরা জানো কিছু প্লাজমা প্রোটিনের সাথে ওষুধগুলো কি থাকে, বাউন্ড থাকে, কি কি অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলোর সাথে, তাই না? এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন। তো এখানে ইম্পর্টেন্ট জিনিসটা আমি তোমাদেরকে বলছি, এখান থেকে না পড়ে শোনো, দুইটা ওষুধ যেমন অ্যাসপিরিন আর ওয়ারফারিন এখানে নিচে লেখা আছে, হ্যাঁ, এই দুইটারই প্লাজমা প্রোটিনের প্রতি হাই অ্যাফিনিটি ফর প্লাজমা প্রোটিন, মানে দুইটাই চায় যে প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড করার জন্য। কিন্তু দেখা যায় যে অ্যাসপিরিনের প্লাজমা প্রোটিনের অ্যাফিনিটি স্লাইটলি গ্রেটার দেন ওয়ারফারিন। এটা মনে রাখবা যে অ্যাসপিরিনের প্লাজমা প্রোটিনের প্রতি অ্যাফিনিটি গ্রেটার দেন ওয়ারফারিন। সেই জন্য অ্যাসপিরিনটা কি করে, ওয়ারফারিনকে প্লাজমা প্রোটিন থেকে ডিসপ্লেস করে দেয়। অ্যাসপিরিনটা কি করে, ওয়ারফারিনকে তার প্লাজমা প্রোটিন বাইন্ডিং থেকে ডিসপ্লেস করে দেয়। তাহলে এখন ওয়ারফারিন আমরা আগেই বলেছি যে যেটা বাউন্ড ড্রাগ, প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ, সেটা কি ড্রাগ ছিল, ইনঅ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ? Inactive. প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ, ইনঅ্যাক্টিভ ড্রাগ, ভেরি গুড। তাহলে এতক্ষণ ওয়ারফারিনটা কি ছিল, ইনঅ্যাক্টিভ ড্রাগ ছিল, তাই না? এতক্ষণ ওয়ারফারিনটা ছিল ইনঅ্যাক্টিভ ড্রাগ, এখন যখনই তাকে প্লাজমা প্রোটিন থেকে ডিসপ্লেস করে দিচ্ছে অ্যাসপিরিন, তার মানে ওয়ারফারিন ফ্রি ওয়ারফারিনের কনসেন্ট্রেশনটা কি বেড়ে যাচ্ছে, তার মানে সেটা কি অ্যাক্টিভ ড্রাগ হয়ে যাচ্ছে। তখন ওয়ারফারিনটা বেশি বেশি কাজ করবে এবং অ্যান্টিকোয়াগুলেশন করবে, যার কারণে ব্লিডিং হবে, রোগী ব্লিডিং হবে, এটার অ্যাডভার্স ইফেক্টটা তাহলে বেড়ে যাবে। তাহলে অ্যাসপিরিনটার হাই অ্যাফিনিটি ফর প্লাজমা প্রোটিন থাকার কারণে সে ওয়ারফারিনটাকে প্লাজমা প্রোটিন থেকে ডিসপ্লেস করে দিচ্ছে, যার কারণে ওয়ারফারিনের ফ্রি ফর্ম অফ ড্রাগটা বেড়ে যাচ্ছে, বা তার মানে অ্যাক্টিভ ফর্মটা বেড়ে যাচ্ছে। তার মানে ওয়ারফারিন তার কাজটা বেশি বেশি করবে, যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট করে, অ্যান্টিকোয়াগুলেশন করে, মানে কোয়াগুলেশন হতে বাধা দেয়। তাহলে সেটা কি করবে, কোয়াগুলেশন হতে যদি বাধা দেয় তাহলে বেশি বেশি বাধা দিলে কি হবে, ব্লিডিং হবে পেশেন্টের, তাই না? হেমোরেজ হবে, ব্লিডিং হবে, তাহলে অ্যাডভার্স ইফেক্টটা বেড়ে যাবে। আচ্ছা, এরপর দেখো বায়ো ট্রান্সফরমেশন মানে মেটাবলিজমের সময় কি 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 ইন্টারাকশন হয়। একটা হচ্ছে এনজাইম ইন্ডাকশন আর একটা হচ্ছে এনজাইম ইনহিবিশন। এটা তোমরা বায়ো ট্রান্সফরমেশনের সময় অলরেডি পড়ে আসছো। মানে কিছু কিছু কি করে, ওষুধ এনজাইমের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, তাহলে আরেকটা ড্রাগের মেটাবলিজমটা বাড়িয়ে দিবে। তো একটা ওষুধ যদি আরেকটা ওষুধের মেটাবলিজম বাড়িয়ে দেয়, তাহলে সেটার কি হবে, মেটাবলিজম তাড়াতাড়ি বের হয়ে যাবে, তাহলে তাহলে সেটার থেরাপিউটিক ফেলিউর হবে, মানে সেটা কাজ করতে পারবে না, ট্রিটমেন্ট ফেলিউর হবে। যেমন এখানে দেখো বারবিচুরেট আর ওয়ারফারিন, হ্যাঁ। একটা দেখো রিফাম্পিসিন এন্ড ওসিপি, এগুলো তোমাদের খুব কমনলি আসে। রিফাম্পিসিনটা কি একটা টিউবারকুলোসিসের ওষুধ, মানে টিবি, তোমরা শুনেছো টিবি, টিউবারকুলোসিসের ওষুধ। তো রিফাম্পিসিনটা কি করে, এনজাইমকে ইনডিউস করে, মানে এনজাইমের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। তো এনজাইমের অ্যাক্টিভিটি যখন বাড়িয়ে দেয়, ওটিপি মানে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আচ্ছা, তো ফিমেলরা কি করে, সেটা হচ্ছে যে যাতে কনসিভ না হয় সেজন্য ওসিপিটা খায়। তাহলে রিফাম্পিসিন যখন কি হবে, ওসিপির এই মেটাবলিজমটা বাড়িয়ে দিবে, তখন কি হবে, ওসিপি ট্রিটমেন্ট ফেলিউর হবে, মানে থেরাপিউটিক ফেলিউর হবে, তাই না? তাহলে কনসেপশন হবে, তার মানে সেটার কাজ হচ্ছে না। আচ্ছা, তেমনি ভাবে দেখো এনজাইম ইনহিবিশন মানে একটা ওষুধ আরেকটা ওষুধের কি মেটাবলিজমটা কমিয়ে দিচ্ছে। কমিয়ে দিলে কি হবে, সেই ওষুধটার অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। তাহলে ওষুধটার যে অ্যাক্টিভিটি বেড়ে গেলে সে কি হবে, অ্যাডভার্স ইফেক্ট হবে। তাহলে ওষুধের অ্যাক্টিভিটি কমে গেলে কি হবে, ট্রিটমেন্ট ফেলিউর, এনজাইম ইন্ডাকশন হলে। আর অ্যাক্টিভিটি বাড়িয়ে দিলে সেটা অ্যাডভার্স ইফেক্ট গুলো পাওয়া যাবে। আচ্ছা, এখন আসলে এক্সক্রিশনের সময় কি কি ড্রাগ ইন্টারাকশন হয় দেখো। কমনলি দেখো কি হয়, প্রোবেনেসিড, এখানে এক্সাম্পলটা লেখা আছে, গিভেন টু ইনক্রিজ প্লাজমা পেনিসিলিন লেভেল বাই ডিলেইং দ্য এক্সক্রিশন। পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, পেনিসিলিনের সাথে যখন প্রোবেনেসিড দেওয়া হয়, প্রোবেনেসিডটা কি করে, এটার এক্সক্রিশনটাকে ডিলে করে, মানে পেনিসিলিনের এক্সক্রিশনটা কমিয়ে দেয়। তাহলে কি হবে, পেনিসিলিনের অ্যাকশনটা বেড়ে যাবে। আচ্ছা, এরপর দেখো, এটা ইম্পর্টেন্ট, তোমরা জানো যে পিএইচটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, যদি আমরা অল্টার করে দিই পিএইচটা, কোনো একটা পেশেন্ট, ধরো এই যে স্যালিসাইলেট, স্যালিসাইলেটটা কি অ্যাসপিরিন, হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাসিডিক ড্রাগ, তাই না? কোন একটা পেশেন্ট অ্যাসিডিক ড্রাগ বেশি খেয়ে ফেললো, অ্যাসিডিক ওষুধ বেশি খেয়ে ফেললো, এখন আমরা চাচ্ছি যে পেশেন্টের শরীর থেকে অ্যাসিডিক ওষুধটাকে বের করে দিতে, তাই না? তাহলে এখন কখন বের করতে পারবো, ওষুধটা যখন আয়োনাইজড হয়ে যাবে, তখন আমরা সেটা বডি থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে, কোনো অ্যাবজর্পশন হবে না, কিছু হবে না, তাই না? আয়োনাইজড অবস্থায় ওষুধটা কি হয়, এক্সক্রিটেড হয়েছে। তাহলে আমরা চাইবো যে ইউরিনটাকে অ্যালকালাইন করে দিতে, যেহেতু অ্যাসিডিক ড্রাগ দিয়ে পয়জনিং হয়েছে, তাহলে ইউরিনটাকে যদি আমরা অ্যালকালাইন করে দেই, তাহলে কি হবে, ওষুধটা আয়োনাইজ হয়ে যাবে, আয়োনাইজেশন হয়ে যাবে ওষুধটার। আয়োনাইজেশন হলে কি হবে, ওষুধটা তাড়াতাড়ি বের হয়ে যাবে শরীর থেকে। আচ্ছা, তারপর
ফার্মাকোডাইনামিক ইন্টারঅ্যাকশন, এটাও ইম্পর্টেন্ট। দুই ধরনের হয়, একটা হচ্ছে সিনার্জিজম আর একটা হচ্ছে অ্যান্টাগনিজম। সিনার্জিজম মানে কি? সিনার্জিজম মানে তোমরা বুঝতেই পারছো যে ভালো, মানে হচ্ছে একটা ওষুধ আরেকটা ওষুধের ইফেক্টকে বাড়িয়ে দিবে, আর অ্যান্টাগনিজম মানে কি অ্যান্টাগনাইজ করবে, মানে কমিয়ে দিবে। আচ্ছা, তো সিনার্জিজম আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাডিশন আর একটা হচ্ছে পটেনসিয়েশন। অ্যাডিশন মানে কি 2 + 2 = 4, এটা সহজ ভাবে জানার জন্য বলা হয় যে দুইটার যোগ, যেটা যোগ করলে যে ইফেক্টটা পাওয়া যাবে, দুইটা মানে একসাথে যোগ করলে যে ইফেক্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে দুইটা একসাথে দিলে সেই সমান ইফেক্টটা পাওয়া যাবে। আর পটেনসিয়েশন মানে কি 2 + 2 > 4, মানে হচ্ছে দুইটা একসাথে যোগ করলে অনেক বেশি ইফেক্ট পাওয়া যাবে। আচ্ছা, এই জিনিসটা দেখো তাহলে এক্সাম্পল দিয়ে আমি বুঝাই, এক্সাম্পল দিলে আরো ভালো বুঝবা তোমরা। একটা হাইপারটেনসিভ পেশেন্টকে দেওয়া হলো থায়াজাইড ডায়াবেটিক্স। হ্যাঁ, ডায়াবেটিক্স, ডায়াবেটিক্স হচ্ছে একটা ওষুধ যেটা হচ্ছে প্রেসারের ওষুধ, বিটা ব্লকার হচ্ছে আরেকটা প্রেসারের ওষুধ। আচ্ছা, যখন থায়াজাইড ডায়াবেটিক্স আমরা দেই একটা পেশেন্টকে, তখন যে ইফেক্টটা আমরা পাবো ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য, ধরো পেশেন্টের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা তার সাথে কি করি? বিটা ব্লকার অ্যাড করে দেই। তার মানে এই দুইটার ওষুধের একসাথে সামেটিভ ইফেক্টটা কি করছে? হাইপারটেনশনটা কমিয়ে দিচ্ছে। তাহলে এটা কি সামেশন, মানে হচ্ছে অ্যাডিশন, এটা হচ্ছে অ্যাডিটিভ ইফেক্ট। আচ্ছা, তারপর দেখো পটেনসিয়েশন জিনিসটা কি। নিচে নিচে এক্সাম্পল দেওয়া আছে দুইটা অ্যান্টিবায়োটিকের, একটা হচ্ছে সালফামিথোক্সাজোল আর একটা হচ্ছে ট্রাইমিথোপ্রিম। তো সালফামিথোক্সাজোলটা যখন দেওয়া হয়, এটা ব্যাকটেরিয়াকে কিল করে না। কি করে? আমরা জানি যে ব্যাকটেরিয়ার দুই ধরনের ইফেক্ট পাওয়া যায়, একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিওস্ট্যাটিক মানে কি? মানে ব্যাকটেরিয়াটাকে কিল করবে না, কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথটা বন্ধ করে দিবে। যখনই অ্যান্টিবায়োটিক দিবা, অ্যান্টিবায়োটিক গুলো দুইটা ইফেক্ট প্রডিউস করে, একটা হচ্ছে আইদার ব্যাকটেরিওস্ট্যাটিক নয়তো ব্যাকটেরিওসাইডাল। সাইডাল মানে হচ্ছে কিল করে ফেলবে, আর স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে কিল করবে না, কিন্তু গ্রোথটাকে বন্ধ করে রাখবে যাতে শরীর সেটাকে বের করে দিতে পারে। হ্যাঁ, গ্রোথটাকে বন্ধ করে রাখবে। আচ্ছা, তো এখন যখন সালফামিথোক্সাজোল আলাদা দেওয়া হয়, ট্রাইমিথোপ্রিম আলাদা দেওয়া হয়, তখন দুইটা প্রডিউস করে হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক ইফেক্ট, মানে ব্যাকটেরিয়াটার গ্রোথটা বন্ধ করে দিবে। হ্যাঁ, কিন্তু ব্যাকটেরিয়াটাকে কিল করছে না। আচ্ছা, কিন্তু যখন একসাথে দেওয়া হয় কম্বিনেশন, তখন দেখা যায় ব্যাকটেরিয়াটাকে কিল করে দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে পটেনসিয়েশন ইফেক্ট, মানে দুইটার আলাদা ইফেক্ট থেকে একসাথে যোগ করলে সেই ইফেক্টটা আলাদা ইফেক্ট থেকে অনেক বেশি হয়। মানে ব্যাকটেরিওস্ট্যাটিক পাওয়া যাচ্ছিল এতক্ষণ আলাদা আলাদা করে, এখন দুটো যখন একসাথে দিচ্ছি ব্যাকটেরিয়াকে কিল করে ফেলছে, মানে গ্রোথকে ইনহিবিট করছে না, কিন্তু সে সরাসরি কি করছে? ব্যাকটেরিয়াকে কিল করে দিচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে পটেনসিয়েশন। আচ্ছা, এরপর আসো অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে কেমিক্যাল অ্যান্টাগনিজম, ম্যাম ফিজিওলজিক্যাল। পটেনশিয়ালটা আরেকবার বলেন। বুঝতে পারছি না, কি বলছো? পটেনশিয়েশনটা আরেকবার বলেন। পটেনসিয়েশন, আচ্ছা, এখানে দেখো দুইটা ওষুধ আছে, একটা হচ্ছে সালফামিথোক্সাজোল আর হচ্ছে ট্রাইমিথোপ্রিম। এই দুটো হচ্ছে আলাদা আলাদা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, যখন ওষুধগুলো আমরা, এতক্ষণে কে অ্যাড হচ্ছে এখানে? ক্লাস টাইম চলে যাচ্ছে, এতক্ষণ অ্যাড হচ্ছে। আচ্ছা, সালফামিথোক্সাজোল আর হচ্ছে ট্রাইমিথোপ্রিম, দুইটা যখন আলাদা আলাদা দেই আমরা, ওষুধগুলো ব্যাকটেরিওস্ট্যাটিক প্রপার্টি। ব্যাকটেরিওস্ট্যাটিক মানে কি? ব্যাকটেরিয়াটাকে কিল করবে না, কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথটা বন্ধ করে দিবে। হ্যাঁ, যখন আমরা সালফামিথোক্সাজোল দিচ্ছি বা ট্রাইমিথোপ্রিম আলাদা করে দিচ্ছি পেশেন্টকে, তখন ব্যাকটেরিয়াটাকে কিল করে না, এরা এরা কি করে? ব্যাকটেরিয়ার গ্রোথটাকে জাস্ট স্টপ করে দেয়। আচ্ছা, যখন আমরা এটা কম্বিনেশন দিই সালফামিথোক্সাজোল প্লাস ট্রাইমিথোপ্রিম, এটার কম্বিনেশনটাকে বলে কোট্রাইমক্সাজোল। কোট্রাইমক্সাজোল, কোট্রাই, কো মানে কম্বিনেশন, ট্রাই দিয়ে ট্রাইমিথোপ্রিম আর মক্সাজোল দিয়ে সালফামিথোক্সাজোল, কোট্রাইমক্সাজোল, এটার কম্বিনেশনটার একটা নাম আছে। তো ওই কোট্রাইমক্সাজোল যখন আমরা দেই, মানে সালফামিথোক্সাজোল ট্রাইমিথোপ্রিম কম্বিনেশন, সেটা ব্যাকটেরিয়াটাকে কিল করে দেয়, ব্যাকটেরিয়াটাকে কিল করে দেয়। এটাই হচ্ছে পটেনসিয়েশন। আচ্ছা, তাহলে কেমিক্যাল অ্যান্টাগনিজম আর ফিজিওলজিক্যাল আর হচ্ছে ফার্মাকোলজিক্যাল। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, ক্লাস টাইম আর 1.5 মিনিটের মতো আছে। দেখো, কেমিক্যাল অ্যান্টাগনিজম এটা একদম সহজ। অ্যান্টাসিড নিউট্রালাইজেস দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড, এটাই হচ্ছে কেমিক্যাল অ্যান্টাগনিজম, মানে কেমিক্যাল একটা রিঅ্যাকশন, তাই না? অ্যান্টাগনাইজেস দ্য ইফেক্ট অফ আদার ড্রাগ বাই সিম্পল কেমিক্যাল রিঅ্যাকশন উইদাউট অ্যাক্টিং অন দ্য রিসেপ্টর। কোনো রিসেপ্টরের উপর কাজ করতে হচ্ছে না তার অ্যান্টাসিডের। অ্যান্টাসিড যখন খায় একটা মানুষ, তখন সেটা কোনো রিসেপ্টরের উপর কাজ করে না, কি করে? সরাসরি গ্যাস্ট্রিক অ্যাসিডকে কি করে? নিউট্রালাইজ করে ফেলে, যেহেতু এটা অ্যালকালি, একটা অ্যালকালি, অ্যালকালাইন ম্যাটেরিয়ালস থাকে, অ্যালকালাইন কম্পোনেন্ট থাকে, সেজন্য এটা গ্যাস্ট্রিক অ্যাসিডকে সরাসরি নিউট্রালাইজ করে ফেলে। আচ্ছা, এটাই হচ্ছে কেমিক্যাল অ্যান্টাগনিজম। আচ্ছা, এবার এটা বুঝার জিনিস দেখো, ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম আর ফার্মাকোলজিক্যাল। ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম মানে দুইটা ওষুধ দুইটা রিসেপ্টরের উপর কাজ করবে, এখানে নাম দেওয়া আছে দেখো, নরঅ্যাড্রিনালিন আর হিস্টামিন। নরঅ্যাড্রিনালিনটা কাজ করে রিসেপ্টর আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর এদের উপরে,
আর হিস্টামিনটা কাজ করে H1 রিসেপ্টর, H2 রিসেপ্টর এদের উপরে। তো নরঅ্যাড্রেনালিনটা যখন আলফা রিসেপ্টরের উপর কাজ করে সেটা কি করে, ব্লাড প্রেশারটা বাড়িয়ে দেয়। আর হিস্টামিন যখন H1 রিসেপ্টরের উপর কাজ করে ব্লাড ভেসেলের, সেটা ব্লাড প্রেশারটা কমিয়ে দেয়। তাহলে দুইটা দুইটা ওষুধের ইফেক্টকে অ্যান্টাগনাইজ করছে, কিন্তু দুইটা আলাদা রিসেপ্টরের উপর কাজ করে, একই রিসেপ্টরের উপর কাজ করছে না। এটাই হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। তাহলে হিস্টামিনটা কাজ করছে H1 রিসেপ্টরের উপরে, ব্লাড প্রেশার কমিয়ে দিচ্ছে। আর নরঅ্যাড্রেনালিনটা কাজ করছে আলফা বা বিটা রিসেপ্টরের উপরে, ব্লাড প্রেশারটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে দুইটার অ্যাকশনকে অ্যান্টাগনাইজ করছে, একটা ব্লাড প্রেশার কমাচ্ছে আর একটা ব্লাড প্রেশার বাড়াচ্ছে, কিন্তু দুই রিসেপ্টরের উপর। আচ্ছা, তোমরা এর পরেরটা একটু কষ্ট করে বুঝে নিও।